হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা নতুন একটা বেল সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি। আর এই সিরিজটার নাম হলো মাই সিক্রেট ভ্যাম্পায়ার। আর এই সিরিজটা শুরু করার আগে তোমাদের এর সম্পর্কে কিছু কথা বলে রাখি। এই সিরিজটা মূলত একজন মানুষের সাথে একজন ভ্যাম্পায়ারের রিলেশন সম্পর্কে। এবং দেখা যায় একটা সাধারণ ছেলে থাকে, সে শহরে যায় এবং শহরে গিয়ে সে 4টা ভ্যাম্পায়ারের সাথে বসবাস শুরু করে এবং সেখান থেকে একজনের সাথে তার রিলেশন হয়ে যায়। মানে ভালো লাগে এবং এভাবেই স্টোরি এগিয়ে যায়। যাই হোক, অনেক কথা বলা হলো, চলো এবার আমরা স্টোরিতে ফেরত যাই। এই স্টোরির শুরুতেই আমরা আমাদের মেইন লিড যে লি জিউন, ওর কথা শুনতে পাই। সে বলে যে আচ্ছা, এই পৃথিবীতে কি এমন কোনো দিন আছে যেখানে আমি ফিট হতে পারবো? এবং সে আরো বলে যে যেটা অন্য সকলের কাছে একটা নর্মাল লাইফ, সেটা আমার কাছে একদমই অ্যাবনর্মাল। এবং সে আরো বলে যে এই অর্থটা আমার কাছে পুরোটাই আননোন। এবং দেখা যায় সে আরো বলে যে সব কিছুরই ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে এবং সব কিছুই প্রথম প্রথম আনফ্যামিলিয়ার মনে হয়। এরপর আমরা দেখতে পাই আমাদের মেনলি লিজুন ও রোদের ভেতর হাঁটছিল এবং ওর খুবই কষ্ট হচ্ছিল, কারণ ও একজন ভ্যাম্পায়ার এবং ভ্যাম্পায়াররা সাধারণত রোদ সহ্য করতে পারে না। এরপরে দেখা যায় যে আমাদের সেকেন্ড মেইন লিড, যার নাম কিনা হানদংহা, ও গ্রাম থেকে আসে পড়ালেখার উদ্দেশ্যে এবং চাকরিও করবে এরকম একটা। এবং দেখা যায় যে ও হাতে একটা ম্যাপ নিয়ে সে তার ঠিকানাটা খুঁজতে থাকে এবং আশেপাশে তাকে কাউকেই খুঁজে পায় না। তখন সে বলে আচ্ছা, আশেপাশে কি কেউ থাকে না? তখনই দেখা যায় যে আমাদের যে মেইন লিড লিজুন ও ওর পকেট থেকে কিছু মেডিসিন বের করে এবং ওর হাতের ওপর ঢেলে রাখে। কিন্তু দেখা যায় হাত থেকে ছিটকে একটা ঔষধ পড়ে যায় এবং সেটা হানদংহার পায়ের নিচে চলে যায়। তখনই দেখা যায় ওদের দুজনের চোখাচোখি হয়। লিজুন একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর তখনই দেখা যায় হানদংহা সে ওকে জিজ্ঞাসা করে ওই কাগজটা দেখিয়ে যে আচ্ছা, আপনি কি এখানে বসবাস করেন? আমি এর আগে কখনো এখানে আসিনি, আপনি কি এই বড় চার্চটা কোথায় বলতে পারেন? এবং তখন দেখা যায় যে লিজুন বলে যে এর থেকে একটু সামনে গেলে আপনি একটা খুঁজে পাবেন। তখন দেখা যায় যে হানদংহা ওর চোখের দিকে তাকায় এবং বলে যে আপনার চোখ একটু বেশি স্পেশাল। এবং সে আরও বলে যে আচ্ছা, আপনি কি ঠিক আছেন? লিজুন তখন বলে যে আমি ইন্টারেস্টেড না। কিন্তু দেখা যায় দংহা অবাক হয় এবং বলে যে লোকটা কি বলছে। সে বলে যে আপনি কি বললেন? তখন দেখা যায় লিজুন বলে যে আমি তোমার এই রিলিজিয়নে একদমই ইন্টারেস্টেড না। আর সে আর বলে যে তোমার এই মিশনারির কাজ তুমি অন্য কোথাও গিয়ে করো, আর তোমার শরীর ভালো নেই। এবং সে তার চোখ পড়ে দংহার পিঠে যে ছাতাটা তার উপরে। সে তখন বলে যে এটা একটা আমাকে সেভিংয়ের হিসাবে তুমি ধরে নিতে পারো যে তুমি আমাকে সেভ করেছো। এই কথা বলে দেখা যায় সে ছাতাটা টান দিয়ে নিয়ে নেয় এবং ওটা ফুটিয়ে মাথার ওপরে দেয়। এবং দেখা যায় যে দংহা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওখানে ইনহো এবং জায়মিন দুজনেই বাসার ভেতরে আছে। দেখা যায় যে জায়মিন জানালার কাছে যায় এবং জানালার পর্দাটা একটু সরায় এবং বলে যে আজকের আবহাওয়া একদমই খারাপ। তখন দেখা যায় যে ইউনহো সে ওয়ার্কআউট করছে এবং এদের দুজনে ওয়ার্কআউট করা শেষ হলে দেখা যায় যে জায়মিন একটা অনলাইন যে প্যাকিং সেটা ওপেন করতে থাকে। আর তখন ইউনহো ফ্রিজ থেকে গিয়ে কিছু সাপ্লিমেন্ট বের করে এবং বলে যে এই ব্ল্যাক প্যাকটার সমস্যা কি, এটা কি এক্সপায়ার হতে যাচ্ছে? তখন দেখা যায় জায়মিন বলে যে যদিও সেটা হয়ে থাকে, তারপর এটা তোমার খুব সাবধানে ব্যবহার করা উচিত। এবং সে আরো বলে যে এরকম গুড স্টাফ এখন তেমন তো পাওয়াই যায় না। ইউনো তখন জায়মিনের পাশে বসতে বসতে বলে যে খুব শীঘ্রই আমাদের সাপ্লিমেন্ট যে খাবার সেটা বের হতে যাচ্ছে, অতএব কোনো সমস্যা নেই। এ কথা বলার পর দেখা যায় যে জায়মিন ওর হাতে অন্য একটা সাপ্লিমেন্ট দেয় এবং বলে যে তার পরিবর্তে কি তুমি এটা চাও? তখন দেখা যায় যে ইউনো বলে আচ্ছা, এই সাবস্টিটিউট যে খাবার আছে সেটা কি ব্লাডের মতোই টেস্ট দেবে? তখন দেখা যায় জাইমিন বলে যে অনেকটা হিউম্যান যে ব্লাড আছে তার মতোই। তখন দেখা যায় ওই খাবারটা রেখে দেয় ইয়েনো, বলে যে এটা আমি পরে খাবো। এবং সে আরো বলে যে আজকে আমি ওয়ার্কআউট করেছি। তখন জাইমিনের হাতটা নিয়ে সে তার চেস্টে রাখে এবং বলে তুমি এটা ফেল করে দেখতে পারো। কিন্তু দেখা যায় জাইমিন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ইয়েনো বলে তুমি এরকম করছো কেন? ফ্রেন্ড তো এরকম করতেই পারে, তাই না? তখন দেখা যায় জাইমিন বলে যে তুমি একদম এরকম কথাবার্তা বলবে না আমার সাথে। তখন দেখা যায় ইউনহো বলে আচ্ছা, তুমি কি শুধু অনলাইন শপিং করা নিয়েই ব্যস্ত থাকো সারাদিন? দেখি তুমি কি কিনেছো। তখনই দেখা যায় ওর হাত থেকে ওই কৌটোগুলো নিয়ে যায় জায়মিন এবং বলে যে তুমি আমার জিনিসপত্রে একদম হাত দেবে না। তখনই দেখা যায় জুন বাসায় ফেরে এবং ওকে অনেক অসুস্থ লাগে। তখন দেখা যায় যে ওখানে জায়মিন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু দেখা যায় জুন কোনো উত্তর দেয় না, সেও তার রুমে চলে যায়। তখন দেখা যায় জুন
ইউনহোকে জিজ্ঞাসা করে আচ্ছা তার কি হয়েছে। তখন দেখা যায় ইউনহো বলে যে আমি জানি না, চলো আমরা তার থেকে বরং উপরে চলে যাই। এই কথা শোনার পর দেখা যায় ওকে ঠেলে নিয়ে উপরে চলে যেতে যায় এবং তখন জাইমিন বলে যে আমি তার জন্য চিন্তিত। তখন দেখা যায় ইউন বলে যে চিন্তা করার দরকার নেই, আগে আমরা উপরে চলো। এরপর দেখা যায় ওরা দুজন উপরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে দংহা সে ঠিকানা খুঁজতে খুঁজতে তাদের বাসার সামনে চলে আসে এবং তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে ওয়েলকাম মিস্টার দংহা, এবং ওখানে পাসওয়ার্ড লেখা থাকে। সেখানে আরও লেখা থাকে যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যে হাউসকিপার আছে জুন, ওর সাথে আলোচনা করতে পারো। এবং তখন দেখা যায় সেখানে আরও লেখা যে আমার ভাইরা সারা সোশ্যাল দিক থেকে একটু অ্যাকওয়ার্ড, তুমি কিছু মনে করো না, একটা মাস তুমি মানিয়ে নাও। এবং সে আরও বলেছে কিন্তু তারা মনের দিক থেকে অনেক ভালো মানুষ। তখনই দেখা যায় দংহা ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু দেখে দরজা জানলা সব আটকানো এবং সেখানে অন্ধকার। তখন দেখা যায় যে দংহা ডাকাডাকি করে যে ভেতরে কি কেউ আছেন। দেখা যায় কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, এই জন্য সে ওখানে ল্যান্ডলেডি যে অখি ওকে কল করে। এরপর দেখা যায় অখি জুনকে কল করে। জুন তখন মাত্রই শাওয়ার নিয়ে বের হয়। তখন সে বলে কি ব্যাপার অখি, তুমি কল করেছো? তখনই অখি বলে যে দংহার কথা যে একজন ভাড়াটিয়া আসবে। তখন দেখা যায় যে জুন একদম অবাক হয়ে যায় যে ভাড়াটিয়া। তখনই দেখা যায় যে কাউকে খুঁজে না পেয়ে দংহা ওই ওয়াশরুমের ওখানেই দরজাটা খুলে ফেলে এবং জুনকে দেখে সে তো একদম সারপ্রাইজড হয়ে যায়। জুন তখন পেছনে ফিরে আর জিজ্ঞাসা করে কে তুমি। তখনই দেখা যায় সরি বলে দংহা দরজাটা আটকে দেয় এবং দরজার সাথে হেলান দিয়ে সে চিন্তা করে যে একটু আগে তার সাথে দেখা হয়েছিল এই লোকটার, এবং এবং তার ছাতা নিয়ে গিয়েছিল। তখনই সে দেখা যায় দরজাটা আবার খোলে এবং বলে যে আচ্ছা তুমি সেই লোকটা না যে আমার ছাতা চুরি করেছিলে। তখন দেখা যায় জুন বলে তুমি একজন কার্টলিস্টই না। এবং এরপরে দেখা যায় যে পেছন থেকে ওরা ইনহো এবং গাইমিন ওরা দুইজনেই চলে আসে এবং ওদের মাস্ক পরা থাকে, যার জন্য দেখা যায় যে দংহা একটু ভয় পেয়ে যায় এবং ওরা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন দেখা যায় যে ওরা দুইজন দুপাশে বসে আছে এবং দংহা ওদের মাঝখানে বসে আসে আর তার সামনে বসে আছে জুন। এবং দেখা যায় যে ইউনহো এবং জাইমিন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। তখন দংহা বলে যে আমার নাম হান দংহা, আমার একটি জবের ইন্টারভিউ আছে, এর জন্যই আমি এখানে এসেছি এবং আমাকে সেখানে যেতে হবে। তখন দেখা যায় সে আরো বলে যে আমি ল্যান্ডলর্ডকে বলেছিলাম, সে মনে হয় আপনাদেরকে ইনফর্ম করতে ভুলে গেছে। তখন দেখা যায় জুন বলছে কিসের ল্যান্ডলর্ড এবং কিসের টেন্যান্ট, তুমি কি ভেবেছো আমি তোমার কথার ফাঁদে পড়বো? দংহা বলে তুমি আগে আমার জিনিস চুরি করেছো। তখন জুন বলে যে আচ্ছা এসবের তো কোনো শেষ নেই তাই না, এবং সারবা তুমি কি তোমার সাথে ক্রস নিয়ে হাঁটো, যদি সেটা করো তাহলে সে এ বাসায় সেটা নিষিদ্ধ, তুমি ওটা নিয়ে এখনই বেরিয়ে যাও। এই কথা শুনে দেখা যায় দংহা ভাই ও তুমি এখন আমাকে দোষারোপ করছো, আমি কোনো কাটলিস্ট না এবং আমি একজন টেনান্ট, আমি এখানে ভাড়া থাকতে এসেছি। তখন দেখা যায় জুন বলে যে আমরা নতুন কোনো ভাড়াটিয়া নিচ্ছি না এবং আমি যত সময় তোমার প্রতি ভালো ব্যবহার করছি তুমি বেরিয়ে যাও এখান থেকে। তখন দেখা যায় যে ওই অখি আসে যেখানে ল্যান্ডলেডি এবং তাকে দেখে বলে জুন যে তুমি এখানে কি করছো অখি। তখন ওই ল্যান্ডলেডি বলে যে হানদংহা। তখনই দেখা যায় হানদংহা হাত বাড়ায় এবং ওরা দুজনে হ্যান্ডশেক করে। এরপরে দেখা যায় যে ওখানে সেই ল্যান্ড যে রিকোয়ারমেন্ট তাতে তারা সাইন করে এবং তখন দেখা যায় যে অখি বলে যে ফলোইং যে মাস আছে সেটাই তুমি সবার সাথে মিলেমিশে থেকো ওকে। তখন দেখা যায় হানদংহা বলে আচ্ছা ঠিক আছে। অখি এবার ইউনহো আর জাইমিনের দিকে তাকায় এবং তারাও বলে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব ওর সাথে মিলেমিশে থাকার। তখন দেখা যায় জুন বলে যে তুমি আমাদের সাথে এটা আগে আলোচনা করনি। তখন অখি বলে আচ্ছা চলো এখন তোমার সাথে কথা বলা যাক। এরপর দেখা যায় ওর রুমে যায় এবং জুন ওর মেডিসিন নেয়। তখন অখি বলে যে তুমি যদি রক্ত পছন্দ না করো তুমি জাস্ট তোমার মেডিসিনগুলো খাও, তুমি কেন কথা শুনছো না। এবং সারা বলে তুমি অলমোস্ট ফেইন্ট হতে চলেছো, তুমি কি রেভলিউশন করতে চাইছো? তখন জুন বলে যে আমি ফেইন্ট হতে নিয়েছিলাম কিন্তু হইনি। ঠিক আছে অখি তখন বলে যে নেভার মাইন্ড এবং সারা বলে এখন থেকে জানালার পর্দা সরানো যাবে না এবং তুমি বাইরে যাওয়ার আগে অবশ্যই তোমার মেডিকেশন নিয়ে যাবে, তুমি যদি না শোনো তাহলে তোমাদের সবাইকে আমি এখান থেকে বের করে দেবো। জুন বলে কেন? তখন দেখা যায় যে অখি বলে তুমি বলেছিলে যে সাবস্টিটিউট না আসার আগ পর্যন্ত তুমি ইউনিভার্সিটিতে যাবে না, তাহলে এখন কেন এরকম করছো? তখন দেখা যায় জুন বলে যে আচ্ছা আমি কি সত্যি ওই সাবস্টিটিউটটা খেতে পারবো? তখন অখি বলে তুমি আমার রিসার্চ সম্পর্কে কি সন্দেহ করছো? তখন দেখা যায় জুন বলে যে আমি অন্য সবার মতো তো পিওর ব্লাডেড না। তখন দেখা যায় অখি বলে যে তোমার মতো হাফ ব্লাডেড যারা তারাও আমার সাবস্টিটিউট খেতে পারবে, কোনো সমস্যা নেই।
ওকে তখন বলে যে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার শুধু কাজ করো। তখন দেখা যায় জীবন বলে আচ্ছা ঠিক আছে। তখন দেখা যায় যে সে আরো বলে আচ্ছা তাকে কেন আনা হয়েছে। তখন সে আরো বলে যে আমরা তো ভালোই ছিলাম, তাহলে তাকে কেন আনা হলো। তখন দেখা যায় ওকে বলে যে আমরা আগে জেনসনে ভালোই ছিলাম, একটা বিল্ডিং এ বসবাস করতাম, কিন্তু এখন এখন সব জায়গায় দেখা যায় সার্ভেলেন্স ক্যামেরা আছে, এবং যে গ্রাম সাইডের ওল্ড লেডি সেও স্ট্রিমিং করে এবং সোশ্যাল মিডিয়ায় আছে। ওকে তখন আরো বলে যে এটা কোনো সেন্সের কথাই না যে তুমি কোনো মানুষের সাথে একদমই যোগাযোগ করবে না। এবং দেখা যায় সে আরো বলে তারা মাত্র মানুষ, আর তো কিছু না, তাই না। এবং সে আরো বলে যে তুমি তোমার ভেতর থেকে এই যে ওয়ালটা তৈরি করা এটা বন্ধ করো, এবং তারা তো মানুষ, তারা তো অন্য কিছু না। তখন দেখা যায় সে আরো বলে যে তুমি আসলে ট্রাভেলসাম। তখন দেখা যায় যে জীবন একটু বিরক্তি প্রকাশ করে এবং ওকে নাম ধরে ডাকে। তখন দেখা যায় ওকে বলে যে আমি কতবার বলবো যে আমি আমার নাম চেঞ্জ করেছি। তখন জুন বলে যাই হোক, তো আমাকে দোষ দিও না যদি আমি তার রক্ত পান করি। তখন দেখা যায় ওকে বলে যে যে রক্ত পানই করতে চায় না সে নাকি এবার রক্ত পান করবে। এবং তখন দেখা যায় ওকে আরো বলে যে ওসব চিন্তা বাদ দিয়ে তার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করো, এবং তুমি তাকে অবশ্যই খেতে পারবে না। এই কথা শোনার পর দেখা যায় যে জুন একটু দমে যায়। ও কি তখন বলে বাট তাকে খুব বেশি পছন্দ করে ফেলো না। এই কথা শুনে জুন কিছু বলে না। এবং তখন দেখা যায় বাইরে ওরা কথা বলছিল তিনজন, এবং তখন দেখা ইউন বলে তুমি সত্যি একজন কাটলিস্ট না। জাইমিন তখন বলে তুমি কি অন্য ধর্মে বিশ্বাস করো। এবং সারা বলে যে তোমার কি প্যাস্টর হওয়ার কোনো ইচ্ছা আছে। এবং তখন ইউন আবার জিজ্ঞেস করে যে তুমি গার্লিক পছন্দ করো। জাইমিন বলে যে তোমার আইসিড কি ভালো। এত প্রশ্ন শুনে দেখা যায় যে দংহা একটু অবাক হয়ে যায়, এবং সে বলে যে আমি অন্য ধর্মে বিশ্বাস করি না, এবং গার্লিকের ব্যাপারে কেন সেটা জানতে চাইছো। তখনই দেখা যায় যে ওরা দুজন বলে এমনিতেই। এরপর ও হ্যান্ডশেক করতে নেয়, ইউন হয়ে হ্যান্ডশেক করতে নিলেই জাইমিন হাতটা নিয়ে নেয় দংহা এবং নিজে হ্যান্ডশেক করে এবং বলে যে চল আমরা একসাথে ভালোভাবে থাকার চেষ্টা করি। তখনই দেখা যায় সেখানে জুন আসে এবং সে এসে চেয়ারে বসে। দংহার দিকে তাকিয়ে বলে ঠিক 1 মাস তাই না। তখন দংহা বলে যে হ্যাঁ। তখন দেখা যায় যে জুন বলে যে এখানে থাকতে হলে অবশ্যই তোমাকে একটা রুলস মেনে চলতে হবে, এবং সেটা হলো যে কারো পার্সোনাল বা প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করা যাবে না, এবং তুমি যদি সেটা ভঙ্গ করো তাহলে তোমাকে বের করে দেওয়া হবে। দংহা তখন বলে যে তোমার প্রাইভেট লাইফের স্কোপ কতটুকু। তখন লিজুন বলে যে যদি পসিবল হয় তাহলে এখানে অন্য কারোর সাথেই তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এবং সে আরো বলে যে এবং ফ্রেন্ডলি হওয়া তো দূরে থাক। তখন দেখা যায় যে জাইমিন বলে যে আমাদের এরকম কোনো রুলস ছিল। তখন জুন বলে যে এটা আমি এখনই বানিয়েছি। এবং সারা বলে যে এখানে আরো একজন টেনান্ট আছে, তার দিকে ভুলেও তাকানোর চেষ্টা করবে না। তখনই দেখা যায় যে সে ইউনো আর জামিনকে বলে তোমরা আমার সাথে আসো। তখন ওরা দুজন বলে যে আজকে তার কি হয়েছে। তখন দেখা যায় অন্যজন বলে যে তার মনে হয় হিমোগ্লোবিনের অভাব পড়েছে, এই জন্য সেরকম করছে। আর এদিকে দেখা যায় যে দংহা একা একা বসে বলে যে আচ্ছা তার সমস্যাটা কি। এর পরের দিকে আমরা দেখতে পাই যে ওই আরেক টেনান্ট যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এবং তখনই সেখানে একটা ছেলে আসে। আর দেখা যায় সে চোখ দিয়ে ওকে হিপনোটাইজ করে ফেলে এবং ওর রক্ত পান করে। এর পরের দিকে আমরা দেখতে পাই যে লিজুন ছাদে বসে বই পড়ছিল, এবং সেটা অনেক রাতে। এবং তখন সেখানে দেখা যায় যে দংহা যায় এবং ওকে দেখে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি এখানে কি করছো। এবং সে আরো বলে যে আসলে আমার এই অপরিচিত জায়গায় ঘুম আসে না, এই জন্য আমি এখানে চলে এসেছি। সে আরো বলে যে গ্রামের বাতাস থেকে সেউলির বাতাসও অন্যরকম। কিন্তু সে আরো বলে যে এখানের তারাগুলো বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং তখন সে বলে আচ্ছা তুমি হাঙ্গুক ইউনিভার্সিটিতে পড়ো, ল্যান্ডলরি আমাকে বলেছে। একথা বলার পর দেখা যায় যে জুন কিছুই বলে না। এরপর দেখা যায় সে আরো জিজ্ঞাসা করে আচ্ছা আমার আমব্রেলা। একথা বলার সাথে সাথে দেখা যায় যে জুন বইটা রাখে টেবিলের উপর, এবং ওর পকেট থেকে মানি ব্যাগটা বের করে কিছু টাকা বের করে ওটা দংহার হাতে দিতে দেয়। কিন্তু দংহা বলে যে না আমি এটা মিন করিনি। কিন্তু তারপরে দেখা যায় যে জুন জোর করে ওর হাতে ওই টাকাটা গুঁজে দিয়ে ওখান থেকে চলে যায়। এবং তখন দেখা যায় যে দংহা বলে আমি তো টাকার কথা বলিনি, আমি শুধু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে এখন ঠিক আছে কিনা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে দংহা তার রুমে ঘুমাচ্ছিল। তখনই কেউ একজন তার রুমে প্রবেশ করে এবং ধীরে ধীরে তার গায়ের উপর থেকে তার গলার কাছে আসে, এবং তখনই দেখা যায় যে একটা কামড় বসাতে যাবে। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।